অরায়ন টিউটোরিয়াল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনিন্দ অনুপম। আমাদের আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3। প্রথম প্রশ্ন আমাদের বলা হয়েছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যা ব্যাপারটা কি, প্রথমে আমরা আগে এটা বোঝার একটু চেষ্টা করি। চল দেখ, এখানে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বলতে একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে বোঝাচ্ছে যার মান হচ্ছে 6.022 × 10⁻23। তো এই সংখ্যাটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন, আগে সেটা সম্পর্কে একটু আলোকপাত করা যাক। দেখ, আমরা প্রথম যে অধ্যায়টা পড়েছিলাম পরিমাপ, তো সেই পরিমাপ অধ্যায়ে আমরা 7টি মৌলিক রাশি সম্পর্কে আমরা জেনেছিলাম। তার মধ্যে সপ্তম যে রাশিটি ছিল সেটা ছিল পদার্থের পরিমাণ, এবং এই পদার্থের পরিমাণের যে একক আমরা পেয়েছিলাম সেটা ছিল মোল। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই মোল ব্যাপারটা কি। কোন পদার্থের যে পরিমাণের মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণা, যেমন অণু, পরমাণু, আয়ন ইত্যাদি, এগুলো যদি 6.022 × 10⁻23 এই সংখ্যাটির সমান হয়, তাহলে সেই পরিমাণকে আমরা বলেছি 1 মোল। ঠিক আছে, দেখ, এই যে পদার্থ গঠনকারী যে কণাগুলোর কথা আমরা বললাম, এগুলো খুবই, বা উপাদানগুলোর কথা বললাম, অর্থাৎ অণু, পরমাণু বা আয়ন, এগুলো খুবই সূক্ষ্ম। ঠিক আছে, এগুলো এতটাই সূক্ষ্ম যে বলা হয়ে থাকে তোরা যে পেন দিয়ে লিখিস, সেই বল পেনের একটা ডটে প্রায় 13 কোটির বেশি কি থাকে, পরমাণু থাকে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছিস যে এই গঠনকারী কণাগুলি বা এই উপাদানগুলো অত্যন্ত সূক্ষ্ম বা অত্যন্ত ছোট, তাই তো। তাহলে এখন এদেরকে পরিমাপ করার জন্য বা এগুলোকে গণনা করার জন্য আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হবে, যে সংখ্যাটার সঙ্গে তুলনা করে আমরা বলতে পারবো যে আমরা যে পদার্থটা নিয়ে কাজ করছি সেই পদার্থটাতে কতটুকু গঠনকারী উপাদান আছে। ঠিক আছে, তাহলে যেমন দেখ, আমরা যদি একদম সহজ একটা উদাহরণ বলি, তাহলে আমরা বলতে পারি 12টি যে কোনো কিছুকে যেমন আমরা কি বলি, 1 ডজন বলি, তাই তো। 12টি পেন হলে 1 ডজন পেন, 12টি আপেল হলে 1 ডজন আপেল, 12টি ডিম হলে 1 ডজন ডিম, অর্থাৎ 12টি পরিমাণ যে কোনো কিছুকে যেরকম আমরা 1 ডজন বলি, ঠিক একই রকম ভাবে এই 6.022 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বা এই ধরনের যে সূক্ষ্ম কণা, এই সংখ্যক যে কোনো কিছুকে আমরা বলতে পারবো কি, 1 মোল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছিস এই সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো আমাদের প্রশ্নতে বলা হয়েছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় এই সংখ্যাটির গুরুত্ব নিয়ে আলোচনা করতে, তাই এই প্রশ্নের উত্তরটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম অংশটি হলো রসায়নবিদ্যা ও পদার্থবিদ্যায় এর গুরুত্বটা কি। ঠিক আছে, রসায়নবিদ্যা ও পদার্থবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্স এর গুরুত্বটা কি, আগে আমরা সেটা আলোচনা করেছি। তাহলে দেখ, আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে সেটা হলো পারমাণবিক ও আণবিক ভরের জ্ঞাত মান থেকে, জ্ঞাত শব্দের অর্থ হচ্ছে জানা, অর্থাৎ জানা মান থেকে যদি কোনো পারমাণবিক বা আণবিক ভরের যদি কোনো মান আমরা জানি, তাহলে সেই মান থেকে নির্দিষ্ট ভরের বিভিন্ন মৌল বা যৌগের পরমাণু বা অণুর সংখ্যা আমরা গণনা করতে পারবো, বা গণনা করা যায় কার মাধ্যমে, এই অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট, এসটিপি তে, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এই এসটিপি তে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে যদি নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পরমাণু থাকে বা কোনো গ্যাসের পরমাণু বা অণু সংখ্যা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো এই অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কোনো কঠিন ধাতব মৌলের ঘনত্ব ও গ্রাম আণবিক ভর থেকে পারমাণবিক ব্যাসার্ধের আসন্ন মান আমরা গণনা করতে পারবো এই অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে। ঠিক আছে, এবার দেখা যাক জীববিদ্যায় বা বায়োলজিতে এর গুরুত্বটা কি। এই গুরুত্বতে আমি এখানে একটি পয়েন্ট রেখেছি। দেখ, উদ্ভিদের সালোক সংশ্লেষণ যে বিক্রিয়াটা হয় বা সালোক সংশ্লেষ যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়ায়, অর্থাৎ সালোক সংশ্লেষণটা হচ্ছে প্রক্রিয়া আর বিক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, বা যেটাকে আমরা ফটোসিনথেসিস বলি। তাহলে এই উদ্ভিদের সালোক সংশ্লেষ বিক্রিয়ায় ব্যবহৃত ক্লোরোফিলের প্রতি গ্রামে উপস্থিত ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা আমরা এই অ্যাভোগাড্রো সংখ্যার মাধ্যমে বের করতে পারি।
তাহলে এইভাবেই তোরা আনসারটা লিখবি। প্রথমে অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত সেটাকে উল্লেখ করবি, তারপর বিভিন্ন শাখায় যেহেতু বলেছে তাই আমরা এখানে যে তিনটে মেন শাখা অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজি, এই তিনটি শাখায় এই অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটা আলোচনা করেছি। তোরাও এইভাবে আনসারটা লিখবি। কোশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে এসটিপিতে গ্যাসীয় একটি যৌগের 3.011 × 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো এবং এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখ এখানে যে তথ্য দেওয়া আছে আমরা সেখান থেকে লিখতে পারি এসটিপিতে 3.011 × 10⁻23 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম। ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে বলেছে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব হলো কি? গ্রাম আণবিক গুরুত্ব হলো অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক অণুর যে ভরটা আমরা পাবো সেটা, অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক অণুর যে ভর আমরা পাবো এসটিপিতে কোনো একটি গ্যাসীয় যৌগের ক্ষেত্রে, সেটাই হচ্ছে ওই গ্যাসের বা সেই গ্যাসীয় যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে সুতরাং এসটিপিতে 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভর হবে 6.022 × 10⁻23 × 3.2 ডিভাইডেড বাই 3.011 × 10⁻22। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখ, বা এখানে আমরা যদি 3.2 কে 32 লিখি তাহলে আমরা পাবো 32, এদিকে যেমন আছে তেমন থাকবে 6.022 × 10⁻23, এখানে হয়ে যাবে 3.011 × 10⁻23 এবং এই যে এই পয়েন্টের জন্য নিচে আর একটা 10 আসবে, তার মানে এটা হয়ে যাবে 10⁻22 × 10, দ্যাট মিন্স 10⁻23। ঠিক আছে, তাহলে এটা টোটালটা ক্যান্সেল হয়ে যাবে। আবার এই 6.022 কে যদি আমি 3.011 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 2, বা এটা আমরা পেয়ে যাব 64 গ্রাম। ঠিক আছে, এটা পেয়ে যাব 64 গ্রাম। আচ্ছা, নেক্সট আমাদের কাছ থেকে জানতে চেয়েছে এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্যাপার জানি, সেটা হলো এসটিপিতে 6.022 × 10⁻23 সংখ্যক অণু যে আয়তন দখল করে সেটা হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা অলরেডি এখানে বের করে রেখেছি এই গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নে যে গ্যাসটার কথা বলা হয়েছে সেই গ্যাসীয় যৌগটার 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভর হচ্ছে কত? 64 গ্রাম, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি এক্ষেত্রে এসটিপিতে 64 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন 22.4 লিটার। সুতরাং এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন হবে 22.4 × 3.2 ডিভাইডেড বাই 64। ওকে, তাহলে দেখ এখান থেকে আমরা কি পাবো, বা 22.4 × 32 × 10, এখানে 64, তাহলে এটা হবে 2, 32 × 64, তাহলে 64কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 2, আবার 22.4কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 11.2,
এবং নিচে যেহেতু একটা 10 আছে এটা হয়ে যাবে, আচ্ছা এই অংশটা আলাদা, এটা হয়ে যাবে বা 1.12 লিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 1.12 লিটার। তাহলে আমাদের দুটো আনসার, একটা হচ্ছে 64 গ্রাম আর একটা হলো 1.12 লিটার। তাহলে আনসারটা আলাদা করে আমরা লিখব। ওকে, কোশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে এবং এই মানটা কেন এমন হলো সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে দেখ, প্রথম অংশের উত্তরটা হবে কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান হবে 0। এখন কথা হলো কেন 0 হলো, সেটার যে ব্যাখ্যা সেটা হলো এরকম: কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে যদি হয় তাহলে ওই বলটি কোনো কার্য করে না। এক্ষেত্রে সুটকেসের উপর অভিকর্ষ বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখের লম্ব দিকে হয়েছে। এখন কথা হলো এই ব্যাপারটাকে আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করছি, তোরা আনসারটা এতটুকুই লিখবি। আমি বোঝানোর জন্য একটা চিত্র এঁকে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখ, আমরা যদি এখানে একটা সুটকেস আঁকি, মনে কর এটা হচ্ছে একটা সুটকেস, ঠিক আছে, এটা হচ্ছে একটা সুটকেস ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখ এই সুটকেসের উপর যেটাকে আমরা বলছি অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল মানে হচ্ছে পৃথিবী যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে কি করছে? আকর্ষণ করছে। পৃথিবীর এই যে আকর্ষণ বল সেটাকেই বলা হচ্ছে অভিকর্ষ বল, যেটা হচ্ছে বস্তুর ওজনের সমান, তাই তো? তাহলে এখন আমি ধরে নিলাম এই বস্তুর একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা, বা এই বিন্দুটাই হচ্ছে বলের প্রয়োগ বিন্দু, যে বিন্দুতে অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এখন এইটাই হচ্ছে এই বস্তুর উপর বা এই সুটকেসের উপর প্রযুক্ত অভিকর্ষ বলের দিক, যেটা হচ্ছে বস্তুর ওজনের সমান, অর্থাৎ F = W = বস্তুর ভর ইন্টু, অর্থাৎ এই সুটকেসের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এখন যখন সুটকেসটাকে নিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে যাবে তখন তাহলে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার সরণও কি হবে? এরকম অনুভূমিক হবে। এই বিন্দুটার সরণও হবে এরকম কি? অনুভূমিক। ঠিক আছে, এটাকে যদি আমরা সরণকে যদি S দ্বারা প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে F এবং S এরা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? এরা পরস্পরের সঙ্গে আছে 90 ডিগ্রি কোণ করে, তাই তো, অর্থাৎ পরস্পরের সমকোণে আছে, বা যেটাকে আমরা বলছি এখানে প্রয়োগ বিন্দুর সরণ এবং বলের যে অভিমুখ, অর্থাৎ বলের অভিমুখ হচ্ছে এটা, এই বলের অভিমুখ এবং এই প্রয়োগ বিন্দুর সরণ এরা পরস্পরের সঙ্গে কি আছে? লম্বভাবে আছে, তাই তো? তাহলে তার মানে হচ্ছে এই সরণের ক্ষেত্রে, অর্থাৎ এই যে সুটকেসটা অনুভূমিকভাবে সরে যাচ্ছে বা তার যে অনুভূমিক সরণ ঘটছে, এই সরণের ক্ষেত্রে এই বলের কোনো কি নেই? প্রভাব নেই, তাই তো? তাই এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মানটা হবে 0। কোশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করার 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে তা নির্ণয় করো। তাহলে আগে আমরা দেখব এই প্রশ্নে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, তার আমরা লিখব এখানে ভর m = 100 গ্রাম = 100/1000 কেজি = 0.1 কেজি। উচ্চতা h = 500 মিটার। সময় t = 3 সেকেন্ড। যেহেতু বাধাহীনভাবে পড়ছে বলেছে তার মানে হচ্ছে এটা পড়ন্ত বস্তু। এবং এখানে আরেকটা ব্যাপার যেটা আমরা বলতে পারি, যেহেতু পড়ন্ত বস্তু এটাকে আমরা তাহলে প্রাথমিক বেগ ধরে নিতে পারি। প্রাথমিক বেগ u = 0 মিটার/সেকেন্ড স্কয়ার।
এবং যেহেতু এটি পড়ন্ত বস্তু সুতরাং এর উপর যেহেতু এটি বাধাহীনভাবে পড়ছে তাই এর উপর অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সুতরাং আমরা প্রথমে বের করব 3 সেকেন্ড পরে বেগ। 3 সেকেন্ড পরে বেগ ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, বা শুধু জিটি আমরা লিখতে পারি। তাহলে এটা ইউ চলে আসবে 0, 9.8 ইন্টু 3, দ্যাট মিনস 3 8 24, 4 হাতে 2, 3 9 27, 27 2 হচ্ছে 29, দ্যাট মিনস 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং গতিশক্তি যেটাকে আমরা ই কে দ্বারা প্রকাশ করছি, তাহলে ই কে ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মান পাবো হাফ ইন্টু এম, এম মানে হচ্ছে 0.1 ইন্টু ভি স্কোয়ার, দ্যাট মিনস 29.4 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 1/10 ইন্টু 29.4 যেহেতু আছে, তাহলে 294 ডিভাইডেড বাই 10 ইন্টু 294 ডিভাইডেড বাই 10। তাহলে 294কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1 4 7 147। এখন এই 147 এবং 294কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 43218, নিচে হবে 1000 ইকুয়ালস টু 43.218। যেহেতু এটা আমরা গতিশক্তি বের করছি তাহলে আমরা জানি গতিশক্তির একক হচ্ছে জুল, সুতরাং এটা হবে 43.218 জুল। আশা করছি আলোচিত প্রশ্ন উত্তরগুলো তোরা সকলেই বুঝতে পেরেছিস। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা। তোরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারিস যদি কোনো ডাউট থেকে থাকে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর, কমেন্ট কর এবং প্রচুর পরিমাণে শেয়ার কর। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর। সকলে ভালো থাক, সুস্থ থাক, ধন্যবাদ।